বুঝছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ফাইলাম, তারপর সাবফাইলাম, ক্লাস, অর্ডার, জেনাস, স্পিসিস, এগুলো সবই ইংলিশে লিখতে হবে। আচ্ছা, আমরা প্রথম চ্যাপ্টারের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারের জাস্ট একটা টপিক বাকি আছে। এই টপিকটা আছে পড়াবো, শ্রেণীকরণের নীতি, প্রিন্সিপালস অফ এনিম্যাল ক্লাসিফিকেশন। আমরা একটা প্রাণীকে যে আমরা বলি যে এর ফাইলাম কি বা এর কিংডম কি, এর ক্লাস কোনটা, সাবফাইলাম কোনটা, এগুলো যে আমরা একটা শ্রেণীবিন্যাস করি প্রাণীকে, এর জন্য কিছু নীতিমালা আছে। এই নীতিমালা আমরা আজকে জানবো। এই নীতিমালার মধ্যে 1 নম্বর নীতিমালাটার নাম হলো শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য, ট্যাক্সোনমিক ক্যারেক্টার। ট্যাক্সন মানে আমরা কি বলেছিলাম? ট্যাক্সন মানে হলো যে শ্রেণীবিন্যাসের একককে বা ধাপকে আমরা বলবো ট্যাক্সন। যদি আমরা এই যাই, এই যে এই যেমন এই কিংডম হলো একটা ট্যাক্সন, ফাইলাম হলো একটা ট্যাক্সন, ক্লাস একটা ট্যাক্সন, অর্ডার একটা ট্যাক্সন, ফ্যামিলি একটা ট্যাক্সন। তাহলে শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা ধাপকে আমরা বলবো ট্যাক্সন। তাহলে একটি ট্যাক্সন সদস্যের যে বৈশিষ্ট্য অন্য ট্যাক্সন থেকে তাকে পৃথক করতে পারে বা পৃথক করার সম্ভাবনা দেখাতে পারে, সেটি ওই ট্যাক্সনের শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। হ্যাঁ, যেমন যেমন এটা কিভাবে বোঝানো যায়, যে আমরা হলাম স্তন্যপায়ী প্রাণী, তারপর পাখিরা হলো, পাখিরা হচ্ছে পক্ষীকুল, পাখিদের একটা শ্রেণীর নাম হচ্ছে এভস, নিশ্চয় নাম শুনেছো। আর স্তন্যপায়ী প্রাণী মানে আমরা, আমাদের শ্রেণীর নাম হলো ম্যামালিয়া। তাহলে পাখিদের কিছু বৈশিষ্ট্য আছে এবং স্তন্যপায়ী প্রাণীদের কিছু বৈশিষ্ট্য আছে, যার কারণে পাখিদের শ্রেণীর নাম হলো এভস আর আমাদের শ্রেণীর নাম হলো স্তন্যপায়ী। যেমন আমাদের আমাদের মধ্যে কি আছে, যে দেহে ত্বকে লোম থাকবে, বা আমাদের কি আছে যে স্ত্রী প্রাণীতে সক্রিয় স্তন গ্রন্থি থাকবে। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলোর কারণে আমরা কিন্তু ম্যামালিয়া শ্রেণী। পাখিদের ক্ষেত্রে কি আছে, যে সামনের পা দুটো ডানায় পরিণত হয়, দেহ পালক দ্বারা আবৃত। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্য কারণে পাখিরা এফস এর অন্তর্গত। এখানে উল্লেখ যে কোনো প্রাণীকে শ্রেণীবিভাগ স্তরের যে কোনো ধাপে স্থাপন করলে সেটি যে নাম প্রাপ্ত হয় তাকে ওই প্রাণীর ট্যাক্সন বা বহুবচনে ট্যাক্সা বলে। শ্রেণীবিন্যাসের সময় প্রত্যেক ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ট্যাক্সনের শনাক্তকারী শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্যগুলির উল্লেখ করতে হয়। তাহলে আমরা প্রাণীর বৈশিষ্ট্য দেখে সে কোন ট্যাক্সনের অন্তর্গত সেটা আমরা যাচাই করতে পারবো। 2 নম্বর নীতিমালা হলো শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন। তাহলে শ্রেণীকরণের উদ্দেশ্যে সংগৃহীত যে কোনো নমুনা প্রাণী নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সম্পর্কযুক্ত অন্যান্য প্রাণীর প্রকাশিত বর্ণনার সাথে তুলনামূলক আলোচনা সাপেক্ষে নিশ্চিত হতে হয় যে এটি একটি নতুন প্রজাতি। এই জন্য শ্রেণীবদ্ধকরণ সম্পর্কিত প্রকাশনা সম্বন্ধে সাম্প্রতিকতম ধারণা থাকতে হবে। তাহলে আমরা যদি পরিবেশে কোনো একটি নতুন প্রাণী পাই, তাহলে সেই প্রাণীটাকে আমাদের শনাক্তকরণ করতে হবে। এই জন্য কতগুলো আইডেন্টিফিকেশন কি আছে। যেমন আমরা প্রথমে করতে পারি যে তার মেরুদণ্ড আছে কিনা, সেটা আমরা দেখতে পারি, এই বৈশিষ্ট্য দেখতে পারি মেরুদণ্ড আছে কিনা। তাহলে মেরুদণ্ড থাকলে আমরা বুঝবো যে এটা হলো মেরুদণ্ডী প্রাণী না অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী না থাকলে অমেরুদণ্ডী, মেরুদণ্ড থাকলে মেরুদণ্ডী প্রাণী। তারপরে আমরা দেহের ত্বকে দেখবো যে ত্বকে তার পালক আছে না লোম আছে না আঁশ আছে। যদি আঁশ থাকে তাহলে বুঝবো এটা সরীসৃপ হতে পারে, বা তারপরে আমরা যদি পালক থাকে তাহলে এটা এপস এর মধ্যে হতে পারে, বা যদি লোম থাকে তাহলে বুঝবো এটা হলো ম্যামালিয়ার হতে পারে। এইভাবে আমরা কিন্তু প্রাণীটাকে, নতুন প্রজাতিটাকে আমরা শনাক্ত করার চেষ্টা করব। ক্যাটাগরিকরণ বা র্যাঙ্ক ভুক্তি, বিবর্তনিকভাবে সম্পর্কযুক্ত এবং একই বৈশিষ্ট্য বহনকারী প্রাণীগুলোকে এক একটি শ্রেণীবদ্ধগত ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। কোনো প্রাণীর শ্রেণীকরণে ওই প্রাণীকে যে সকল ধাপের প্রত্যেকটিতে স্থাপন না করলে শ্রেণীকরণ অসম্পূর্ণ থাকবে, সেসব ধাপ হচ্ছে আবশ্যিক বা প্রধান ক্যাটাগরি বা র্যাঙ্ক। শ্রেণীকরণের আবশ্যিক র্যাঙ্ক বা ক্যাটাগরি হচ্ছে 7টি, যেমন কিংডম, ফাইলাম, ক্লাস,
অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তাহলে আমরা যখন একটা প্রাণীকে তার ক্লাসিফিকেশন করব বা শ্রেণীবিন্যাস করব, অবশ্যই আমাদের এরকম আবশ্যিক র্যাঙ্ক বা ক্যাটেগরি দিতেই হবে। তার কিংডমের নাম লিখতে হবে, ফাইলামের নাম লিখতে হবে, ক্লাসের নাম লিখতে হবে, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিসের নাম লিখতে হবে। যদি আমরা না লিখি তাহলে তার ক্লাসিফিকেশন পরিপূর্ণ হবে না। যেমন আমরা একটু আগে একটা দেখালাম, এই যে এটা, যেমন এটা হাইড্রার ক্লাসিফিকেশন দেওয়া আছে। এখানে দেখো 7টা যে র্যাঙ্ক, সেই 7টা র্যাঙ্ক আবশ্যিক র্যাঙ্ক দেওয়া আছে। এই যে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এখানকার মধ্যে যে কোনো একটা যদি আমরা না দিই, মনে করো ক্লাসটা দিলাম না, তাহলে হাইড্রার ক্লাসিফিকেশন সম্পূর্ণ হলো না। কাজে আমাকে আবশ্যিক র্যাঙ্ক অবশ্যই দিতে হবে। এই 7টাকে বলা হচ্ছে আবশ্যিক র্যাঙ্ক। উদাহরণস্বরূপ, মানুষকে তার বৈশিষ্ট্যগুলির আলোকে শ্রেণীকরণের ক্যাটেগরি, অর্ডারের, প্রাইমেটস এর ট্যাক্সনে ফেলা হয়। তাহলে মানুষের যে বৈশিষ্ট্য আছে, মানুষের এই বৈশিষ্ট্য উপর নির্ভর করে মানুষের যে শ্রেণীকরণ, ক্যাটেগরি, অর্ডার বা বর্গ, প্রাইমেটস। তাহলে আমাদের অর্ডারের নাম হলো প্রাইমেটস। এবার আসবো নামকরণ, নোমেনক্লেচার। নির্দিষ্ট নিয়মাবলী মেনে নতুন প্রজাতির নামকরণ করতে হয়। নামকরণ সংক্রান্ত নিয়মাবলী নবম ও দশম শ্রেণীতে পড়ানো হয়েছে, এটি উচ্চ মাধ্যমিকের সিলেবাস ভুক্ত নয়। তাহলে আমরা নামকরণ সংক্রান্ত যে দ্বিপদ নামকরণের নিয়মাবলী আমরা কিন্তু 9 পড়ে আসছি। অনেকগুলো পয়েন্ট ছিল, কিন্তু দু একটা পয়েন্টের নাম কেউ বলতে পারবা? দ্বিপদ নামকরণের যে নিয়মাবলী গুলো আমরা 9 পড়ে আসছি, জাস্ট 2-3টা বলো যাতে মনে থাকে। স্যার, মানে একটা এই ইতালি অক্ষরে থাকতে হবে। মানে হলো যখন আমি হাতে লিখবো, তখন জেনাস বা স্পেসিস যদি আমরা হাতে লিখি তাহলে অবশ্যই আন্ডারলাইন করতে হবে। তোমরা কিন্তু এই আন্ডারলাইনটা করো নাই। তোমরা এর আগে আমাকে হোমওয়ার্ক গুলো দিয়েছিলা, ওখানে কিন্তু আন্ডারলাইন করা ছিল না। তাহলে এটা একটা ভুল। আর যদি ছাপা অক্ষরে হয় তাহলে কি হবে? ডান দিকে বাঁকানো হরফে লিখতে হবে, অর্থাৎ ইতালিক লিখতে হবে। এই যে আমরা যেমন এখানে স্লাইডে দিয়েছি প্যান্থেরা লিও, ডান দিকে বাঁকানো, মানে ইটালি হরফে লেখা আছে। আর এখানে প্রজাতির নামটা হবে দ্বিপদী, যেমন হোমো স্যাপিয়েন্স বা প্যান্থেরা লিও, এটা হলো একটা প্রজাতিক নাম। তাহলে এই পদটা হলো, প্যান্থেরা হলো একটা পদ আর লিও আর একটা পদ, দুইটা পদ হবে। আর এর এই প্রজাতির নামের উপরে যেগুলো আছে, বর্গ, তারপর গোত্র, পর্ব, এগুলো সবই হবে এক পদী। যেমন আমরা এই ছবিটা, এই স্লাইডটা দেখি তাহলে বুঝতে পারবো। এবার হাইড্রা ভালগারিস, এটা হলো প্রজাতিক নিয়ে। তাহলে স্পেসিস নামটা হলো 2 পদী। কিন্তু স্পেসিসের উপরে যেগুলো আছে, জেনাস বলো, ফ্যামিলি বলো, অর্ডার, ক্লাস, ফাইলাম, কিংডম, এগুলো সবই কিন্তু এক পদী। তাহলে এগুলো কিন্তু নামকরণের নীতিমালার মধ্যে পড়ে। আচ্ছা, নামকরণ 2 প্রকার। নামকরণ 2 প্রকার। এক এক সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রবর্তিত গণ ও প্রজাতি এর 2টি পদ সম্বলিত নামকরণ পদ্ধতি বা দ্বিপদ নামকরণ পদ্ধতি নামে পরিচিত। তাহলে ক্যারোলাস লিনিয়াস একটা নামকরণের একটা পদ্ধতি আবিষ্কার করেছিলেন, তাকে বলা হয় বাইনোমিয়াল নোমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ। মানে আমরা একটু আগে যেটা দেখলাম, এই যে এই যে হাইড্রা ভালগারিস, এটা হলো দ্বিপদ নামকরণের নমুনা, 2টা পদ থাকবে। আর অপরটি দ্বিপদ নামকরণের সাথে উপপ্রজাতি, অর্থাৎ গণ, প্রজাতি ও উপপ্রজাতি মিলে 3টি পদের বা ত্রিপদ নামকরণ পদ্ধতি নামে পরিচিত। তাহলে নামকরণ হলো 2টি, একটা হলো দ্বিপদ নামকরণ আর এটা হলো ত্রিপদ নামকরণ। তোমরা দ্বিপদ নামকরণটা পড়ে এসেছো, কিন্তু ত্রিপদ নামকরণ করো নাই। দ্বিপদ নামকরণ হবে 2টা পদ, আর ত্রিপদ নামকরণ হবে 3টে পদ। প্রথম পদ হবে গণ, দ্বিতীয় পদ হবে প্রজাতি এবং 3 নম্বর পদ হবে উপপ্রজাতি। এই 3টা পদ মিলে ত্রিপদ নামকরণ হয়। উদাহরণস্বরূপ, সিংহের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা লিও। তো প্যান্থেরা লিও যা দ্বিপদ নামকরণ পদ্ধতি অনুসারে করা। কিন্তু আফ্রিকান ও ভারতীয় 2 ধরনের সিংহ দেখা যায়, তাই তাদের আলাদা করতে উপপ্রজাতির নাম যুক্ত করে নামকরণ করা হয়। তাদের মধ্যে কিন্তু বৈশিষ্ট্যগত কিছু
পার্থক্য দেখা যায়। অর্থাৎ প্যান্থেরা লিও লিও এটা হলো আফ্রিকান সিংহ, প্যান্থেরা লিও পার্সিকা এটা হলো ভারতীয় সিংহ। তো প্যান্থেরা লিও লিও আফ্রিকান সিংহ যেটা, এটা খুব বেশি হিংস্র, হ্যাঁ, এবং সাইজও বড়। হ্যাঁ, এই জন্য তার নামে কি হয়েছে, প্যান্থেরা লিও লিও। হ্যাঁ, মানে এটা হলো আফ্রিকান সিংহ বোঝানো হয়েছে। তাহলে প্যান্থেরা হলো গণ, লিও হলো প্রজাতি, আর পরের লিও হলো উপপ্রজাতি। তাহলে এখানে তিনটা পদ ব্যবহার করা হয়েছে। তাহলে প্যান্থেরা লিও পার্সিকা এটা হলো ভারতীয় সিংহ, এখানেও তিনটা পদ ব্যবহার করা হয়েছে। তাহলে এটা হলো ত্রিপদ নামকরণ। সংরক্ষণ, প্রেজেন্টেশন, পরবর্তীতে তুলনা করার জন্য নমুনা প্রাণীটি যথাযথভাবে জায়গায় সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এভাবে যদি আমরা শ্রেণীকরণের নীতিমালা যদি আমরা শেষে আমরা একটা কোনো নতুন প্রজাতি পেয়ে থাকি, তাহলে সেই প্রজাতিটাকে আমরা কি করব, নমুনা প্রাণী হিসেবে সংরক্ষণ করব। সেই নমুনা প্রাণী হিসেবে সংরক্ষণ করতে পারি কোথায়? এটা করতে পারি আমরা জাদুঘরে সংরক্ষণ করতে পারি, বা বিভিন্ন যে ল্যাব আছে, যেমন আমাদের আহ বিশ্ববিদ্যালয় গবেষণাগার বা কলেজের গবেষণাগার, হ্যাঁ, এগুলোতে আমরা নমুনাটিকে সংরক্ষণ করে রাখতে পারি, যাতে পরবর্তীতে কেউ সেটাকে দেখলে সহজে বুঝতে পারে যে এটা শনাক্তকরণ হয়েছে। তাহলে এইভাবে আমরা এই পাঁচটা শ্রেণীকরণের নীতি আমরা এই পাঁচটা যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা প্রাণীকে সহজে শনাক্ত করতে পারবো এবং তার একটা আইডেন্টিফিকেশন পাবো। তাহলে এগুলোর মধ্যে কোনটা বুঝতে পারো না? এই যে আমরা শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য বললাম, শনাক্তকরণ বললাম, ক্যাটাগরিকরণ, নামকরণ, সংরক্ষণ। এই শ্রেণীগত স্যার প্রথমটা বুঝি নাই। শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য, তাহলে এটা বলছি কি যে একটি ট্যাক্সন, ট্যাক্সন মানে তো বুঝেছো, ট্যাক্সন কাকে বলে? না ট্যাক্সন মানে হলো, মনে করো যে এখানে কিংডম এটা একটা ট্যাক্সন, ফাইলাম এটা একটা ট্যাক্সন, ক্লাস একটা ট্যাক্সন, অর্ডার একটা ট্যাক্সন। ট্যাক্সন হলো শ্রেণীবিন্যাসের ধাপগুলোকে ট্যাক্সন বলে। হ্যাঁ, শ্রেণীবিন্যাসের একটা ধাপকে বলবো ট্যাক্সন, আর যদি একাধিক ধাপ হয় তাহলে বহু বচনে হবে ট্যাক্সা। ওকে, তাহলে ট্যাক্সন মানে তো জি স্যার। বুঝেছো। আচ্ছা, এখন মনে জি করো, স্যার। যে আমরা যারা মানুষ আছি, আমরা মানুষ, মানুষের যে ক্লাস, মানুষের যে শ্রেণী, সেই শ্রেণীটার নাম কি? আমরা কোন শ্রেণীর প্রাণী? ম্যাম্মালিয়া। হ্যাঁ, বা পাখিরা কোন শ্রেণীর প্রাণী? এপস। বা সাপ বা কচ্ছপ, কুমির, এরা হলো রেপটিলিয়া শ্রেণীর প্রাণী। আমরা বৈশিষ্ট্যগুলো পড়ে আসছি বিগত ক্লাসে। তাহলে দেখা যাচ্ছে এই যে আমরা যে এই ম্যামোলিয়ার অন্তর্গত, বা পাখিরা যে এপসের অন্তর্গত, বা সরীসৃপরা যে রেপটিলের অন্তর্গত, এটা কি কারণে হয়েছে? বৈশিষ্ট্যগত পরিবর্তনের কারণে। তাহলে একটি ট্যাক্সন সদস্যের যে বৈশিষ্ট্য অন্য ট্যাক্সন থেকে পৃথক করতে পারে বা পৃথক করার সম্ভাবনা দেখাতে পারে, সেটি ওই ট্যাক্সনের শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। তাহলে আমাদের যে দেহে দেহত্বকে যে লোম আছে, এই দেহত্বকে লোম থাকার কারণে কিন্তু আমরা ম্যামালিয়ার মধ্যে পড়েছি। বা আমাদের স্ত্রী প্রাণীর মধ্যে কি রয়েছে? সক্রিয় স্তন গ্রন্থি রয়েছে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে কিন্তু আমরা ম্যামালিয়া। এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু অন্যান্য প্রাণীর মধ্যে আমরা দেখতে পাবো না। যারা ম্যামালিয়া তাদের মধ্যে এই দুটো বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। পাখিদের ক্ষেত্রে অগ্রপদ দুটি ডানায় পরিণত, তারপর দেহ পালক দ্বারা আবৃত। তাহলে ওই দুইটা বিশিষ্ট কিন্তু স্তন্যপায়ী বা ম্যামালিয়াতে নাই। আবার সরীসৃপদের ক্ষেত্রে কি আছে? বুকে ভর দিয়ে চলে, বা দেহত্বক শক্ত আঁশ বা প্লেট দ্বারা গঠিত। তাহলে ওই বৈশিষ্ট্যগুলো কিন্তু পাখিদের মধ্যেও নাই এবং আমাদের মধ্যেও নাই। তাহলে ওই দুইটা বৈশিষ্ট্য ওই সরীসৃপ বা রেপটিলিয়া শ্রেণীর শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। এবার কি বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই প্রথম চ্যাপ্টার শেষ। হ্যাঁ, আমরা এখন দ্বিতীয় চ্যাপ্টারে যাব। দ্বিতীয় চ্যাপ্টারের নাম কি? প্রাণীর পরিচিতি। দ্বিতীয় জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের দ্বিতীয় চ্যাপ্টারের নাম হলো প্রাণীর পরিচিতি। তো এই দ্বিতীয় চ্যাপ্টারে কি কি প্রাণী আছে? কেউ কি বইটা এদিক ওদিক উল্টে দেখেছো? কি কি প্রাণী আছে বলতে পারবা? হাইড্রা। স্যার হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ। হ্যাঁ, আমরা জীববিজ্ঞানে কিন্তু চারটা প্রাণী সম্পর্কে পড়বো।
একটা হলো হাইড্রা, একটা হলো ঘাসফড়িং, একটা রুই মাছ, আর একটা হলো মানুষ। তো হাইড্রা, আমরা জানি হাইড্রা কোন পর্বের প্রাণী? নিডারিয়া পর্বের প্রাণী। আর ঘাসফড়িং কোন পর্বের প্রাণী? আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর রুই মাছ করডাটা পর্বের প্রাণী, আর মানুষও হলো করডাটা পর্বের প্রাণী। তাহলে আমরা এই প্রাণীর পরিচিতিতে আমরা ৩টা প্রাণী পড়বো। প্রথমে হলো হাইড্রা, তারপর হলো ঘাসফড়িং, আর আরেকটা হলো রুই মাছ। তো আমরা আজকে হাইড্রা দিয়ে শুরু করছি। হাইড্রার আবিষ্কারক হলো আব্রাহাম ট্রেমলে। ১৭০০ থেকে ১৭৪৪ সাল তার জন্ম মৃত্যু। নামকরণ ক্যারোলাস লিনিয়াস। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা হলো একটা বহু মাথাওয়ালা ড্রাগন। হ্যাঁ, হাইড্রার সাথে এই বহু মাথাওয়ালা ড্রাগনের তুলনা করা হয়। কেন তুলনা করা হয়? কারণ হাইড্রা, যদি এটা হচ্ছে হাইড্রার ছবি, তাহলে হাইড্রার ছবি আমরা এখানে কোনো কারণে এই অংশটাকে কেটে ফেলি, তাহলে এই অংশ থেকে, হ্যাঁ, বা একে যদি আমরা ২ ভাগে ভাগ করি, তাহলে এখান দিয়ে হাইড্রার একটা অংশ তৈরি হবে, এখানে আরেকটা অংশ তৈরি হবে। হ্যাঁ, তাহলে হাইড্রার যে অংশই কাটা হয় সেখান থেকে নতুন আরেকটা হাইড্রা সৃষ্টি করে ফেলে, এবং সেই হাইড্রাকে দেখে অনেকটা বহু মাথাওয়ালা ড্রাগনের মতো মনে হয়। এই জন্য বহু মাথাওয়ালা ড্রাগনের ছবিটা এখানে দেওয়া হয়েছে। আর এটা কতগুলো স্লাইড, হাইড্রার কতগুলো স্লাইড। হাইড্রা আসলে মূলত বর্ণহীন। হ্যাঁ, এখানে কিছু রঞ্জক দেওয়া হয়েছে, যার কারণে আমরা কালারফুল দেখতে পাচ্ছি। তাহলে এগুলো হলো হাইড্রার বিভিন্ন ধরনের হাইড্রার প্রজাতি। ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস। মানে হাইড্রার ক্লাসিফিকেশন বা হাইড্রার শ্রেণীবিন্যাসগত অবস্থান অনেক সময় পরীক্ষায় চাই। হ্যাঁ, হাইড্রার শ্রেণীবিন্যাসগত অবস্থান, বা আমরা বলতে পারি যে ক্লাসিফিকেশন, এরকম আমরা অনেক সময় চেয়ে থাকি ২ মার্কের জন্য। তাহলে এর কিংডমের নাম কি? অ্যানিমেলিয়া। ফাইলামের নাম নিডারিয়া। কিংডমের বাংলা তো সবাই জানো, কিংডমের বাংলা কি? রাজ্য। রাজ্য। রাজ্য হলো অ্যানিমেলিয়া। ফাইলাম মানে বাংলা হলো পর্ব, নিডারিয়া। ক্লাস হাইড্রোজোয়া। অর্ডার হাইড্রোয়াইডা। অর্ডার হলো, ক্লাস হলো শ্রেণী, অর্ডার হলো বর্গ। ফ্যামিলি হলো হাইড্রোইডি। জেনাস হলো, ফ্যামিলি মানে গোত্র। জেনাস হলো বন, হাইড্রা। স্পিসিস হলো হাইড্রা ভালগারিস। স্পিসিস হলো প্রজাতি। তাহলে আমাদের এই ৭টা ধাপই কিন্তু লিখতে হবে, বা ৭টা যে ট্যাক্সন আছে ৭টা ট্যাক্সনই লিখতে হবে। আমরা এবার হাইড্রার একটা চিত্র দেখতে পাচ্ছি। হ্যাঁ, হাইড্রার দেহকে আসলে ৩টি অংশে ভাগ করা হয়। নিচে আমরা দেখতে পাচ্ছি কোন একটা বস্তুর সাথে লেগে আছে, সে লেগে থাকা অংশটা হলো পাদচাকতি। পাদচাকতি। হ্যাঁ, আর উপরে আমরা দেখতে পাচ্ছি যে মুখের একটা অংশ আছে, মুখ দেখা যাচ্ছে, ওই মুখের চারপাশের ওই অংশটাকে আমরা বলবো হাইপোস্টোম। তাহলে এই হাইপোস্টোমকে বাদ দিলে আর নিচের পাদচাকতিকে বাদ দিলে বাকি যে অংশটুকু আছে সেটাকে আমরা বলবো দেহকাণ্ড। ঠিক আছে? তার উপরের হাইপোস্টোম অংশটুকু বাদ আর নিচের পাদচাকতি অংশটা বাদ, তাহলে বাকি যে অংশটা আছে সেটা হলো দেহকাণ্ড। দেহকাণ্ডের মধ্যে কি কি আছে? দেহকাণ্ডের মধ্যে আছে হলো, আমরা দেখতে পাচ্ছি জননাঙ্গ, ডিম্বাশয়, হ্যাঁ, উপরে আছে হলো শুক্রাশয়, এটাকে বলা হচ্ছে অপত্য কুড়ি বা মুকুল, মুকুল অংশ। আর উপরে আমরা দেখতে পাচ্ছি কোর্সিকা। হ্যাঁ, এরকম আমরা লম্বা সুতার মতো গঠন দেখতে পাচ্ছি, এগুলো কোর্সিকা। আমরা এবার হাইড্রার বাহ্যিক গঠনে যাব। তো হাইড্রার আমরা বলেছিলাম যে হাইড্রার প্রান্তিকতা কোন ধরনের ছিল? কারণ হাইড্রার উপরের এই অংশটা হলো মুখ, মৌখিক অংশ। এই মুখ সহ, হ্যাঁ, বাকি যে অংশটা আছে চারপাশে, এগুলো হলো মৌখিক অংশ। আর পাদচাকতির যেটা লেগে আছে সেটাকে বলা হচ্ছে বিমৌখিক অংশ। তাহলে মৌখিক অংশের ইংলিশ নামটা কি ছিল? ওরাল। আর নিচে ছিল অ্যাবোরাল। ওরাল, অ্যাবোরাল। তাহলে এদের প্রান্তিকতা হলো ওরাল, অ্যাবোরাল। তাহলে হাইড্রার বাহ্যিক গঠন, আকার আকৃতি, দেহের বিভাজন আমরা ৩টা বললাম, পাদচাকতি, হাইপোস্টোম, দেহকাণ্ড। হাইড্রার অন্তর্গঠনে আমরা দেখব কোষমাত্রা, গহ্বর, কোষস্তর, মেসোগ্লিয়া, বিভিন্ন কোষ। তাহলে হাইড্রা সম্পর্কে একটু আমরা আরেকটু জেনে নিই। নিডারিয়া জাতীয়
প্রাণীদের এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে অবস্থিত 0.1 মাইক্রন হতো, এটা মাইক্রনের এককটা দেওয়া হয় নাই। 0.1 মাইক্রন ব্যাস বিশিষ্ট জেলির মতো আঠালো, স্থিতিস্থাপক, পাতলা, বর্ণহীন এবং উভয় কোষস্তর নিঃসৃত অকোষীয় স্তরটির নাম হলো মেসোগ্লিয়া। হ্যাঁ, আমরা কিন্তু যখন ওই সেমিনাসের ভিত্তি পড়াইছিলাম, ওখানে কিন্তু আমরা বলেছিলাম যে ভ্রূণীয় স্তর দুই ধরনের ছিল, একটা ছিল দ্বিস্তরী আর একটার নাম ছিল ত্রিস্তরী। তো হাইড্রা হলো নিডারিয়া পর্বের অধীনে একটি প্রাণী। হাইড্রা বা নিডারিয়া পর্বের প্রাণীরা হলো দ্বিস্তরী, কারণ এদের ভ্রূণ হলো দুইটা স্তর দ্বারা গঠিত। বাইরের স্তরকে বলছি আমরা এপিডার্মিস, আর ভেতরের স্তরকে বলছি একটু এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। এবং দুই স্তরের মাঝে আমরা একটা অকোষীয় জেলির মতো আঠালো স্তর পাবো, যার নাম মেসোগ্লিয়া। তো অনেক সময় মেসোগ্লিয়া কি এটা পরীক্ষায় আসে। তো মেসোগ্লিয়া কি, হ্যাঁ, উপরে এই অংশটুকু দিলেই হবে 1 মার্কের জন্য। আর অনেক সময় চাই যে মেসোগ্লিয়ার কাজ লিখতে 2 মার্কের জন্য, তখন মেসোগ্লিয়া কি এটাও লিখতে হবে এবং তার কাজগুলো কি সেগুলো লিখতে হবে। তো মেসোগ্লিয়ার কাজগুলো কি? বহি ও অন্তঃত্বকের কোষসমূহের ভিত্তিঝিল্লি রূপে অবস্থান করে। কারণ মেসোগ্লিয়ার বাইরের প্রান্তে থাকবে বহিত্বক, আর মেসোগ্লিয়ার ভিতরের প্রান্তে থাকবে অন্তঃত্বক। মানে বহিত্বক মানে হলো এপিডার্মিস আর অন্তঃত্বক মানে হলো গ্যাস্ট্রোডার্মিস। পেশি প্রবর্ধনগুলোর সংযুক্তি তল হিসেবে কাজ করে। এর স্থিতিস্থাপকতা সংকোচনের পর প্রসারিত হতে সাহায্য করে। স্যার 2 নম্বর বৈশিষ্ট্যটা বুঝি নাই। পেশি প্রবর্ধনগুলোর সংযুক্তি তল হিসেবে কাজ করে। হ্যাঁ, আমরা যখন হাইড্রার কোষগুলো করব, তো হাইড্রার পেশি আবরণী কোষ বলে একটা কোষ আমরা পাবো। সেই পেশি আবরণী কোষগুলোর মধ্যে কিছু প্রবর্ধন থাকবে, সেই প্রবর্ধনগুলোর না হলো মায়োনিন তন্তু দ্বারা গঠিত। তো তখন আমরা পেশি প্রবর্ধনগুলো দেখতে পাবো। আপাতত এটুকু জেনে রাখো যে হাইড্রার পেশি আবরণী কোষে এক ধরনের প্রবর্ধন থাকে, যার নাম পেশি প্রবর্ধন। তাহলে এই পেশি প্রবর্ধনগুলোর সংযুক্তি তল হিসেবে মেসোগ্লিয়া কাজ করবে, কারণ মেসোগ্লিয়াতে এই পেশি প্রবর্ধনগুলো সংযুক্ত থাকে। তো আমাদের দেশে কয়েকটা হাইড্রার প্রজাতি যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা এখন জানবো। হাইড্রা ভালগারিস, তোমরা এখানে মনে রাখবা ভালগারিস, ভালগারিস মানে হলো সচরাচর পাওয়া যায়। আমরা এরকম অনেক প্রাণীর বৈজ্ঞানিক নাম পাবো ভালগারিস, যেমন আমরা একটা পেলাম হাইড্রা ভালগারিস। হ্যাঁ, এরকম কিছু ভালগারিস আমরা পাবো। তাহলে ভালগারিস মানে সচরাচর পাওয়া যায়, মানে যেটা বেশি পাওয়া যায়। তাহলে হাইড্রা ভালগারিস, আমরা কিন্তু হাইড্রা ভালগারিসের বর্ণনায় কিন্তু আমরা পড়বো। এর বর্ণ হলো হালকা হলুদ বাদামি এবং এর কোষিকা হলো 6 থেকে 10টি। আমরা যে চিত্রটা দিয়েছি এটা কিন্তু হাইড্রা ভালগারিসের চিত্র। উপরে এটা হলো কোষিকা, এখানে কোষিকার সংখ্যা কয়টা দেখাইছি? 3, 2, 5, 5 আর 8টা। তাহলে কোষিকার সংখ্যা বলেছিলাম 6 থেকে 10টি, তার মধ্যে আমরা 8টা ছবিতে দেখিয়েছি। পেলমেটোহাইড্রা অলিগ্যাক্টিস, এটা হলো বাদামি বর্ণের। ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, সবুজ বর্ণের। ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, এটা হলো সবুজ বর্ণের হাইড্রা। হাইড্রা ফাস্কা, হ্যাঁ, এটা হলো 6টা কোষিকা থাকবে। হাইড্রা ভিরিডিস এর কোষিকা থাকবে 4 থেকে 8টি। তাহলে এগুলো হলো বাংলাদেশে পাওয়া যায় কয়েকটা হাইড্রার প্রজাতির নাম। তাহলে হাইড্রা একটি একক মুক্তজীবী প্রাণী। এরা খাল, বিল, পুকুর, হ্রদ, ঝর্ণা, ডোবা প্রভৃতি স্বাদু পানির জলাশয়ে নিমজ্জিত কঠিন বস্তু এবং জলজ উদ্ভিদের পাতার নিম্নতলে সংলগ্ন থেকে নিম্নমুখী হয়ে অবস্থান করে। ক্ষুধার্ত অবস্থায় এরা দেহ ও কোষিকাকে প্রসারিত করে পানিতে ঝুলতে থাকে বা দুলতে থাকে এবং দেহ প্রাচীরের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় শোষণ ও রেচন সম্পন্ন করে। তোমাদের কি মনে আছে যে এরা কোন মাত্রার প্রাণী? হাইড্রা বা নিডারিয়া পর্ব কোন সংগঠন মাত্রার প্রাণী তোমাদের মনে আছে? শ্রেণীবিন্যাসের ভিত্তি পড়ানোর সময় বলেছিলাম যে নিডারিয়া পর্বের প্রাণী বা হাইড্রা, এদের সংগঠন মাত্রা কিরূপ? সংগঠন মাত্রা তিন ধরনের। হ্যাঁ, টিস্যু সংগঠন মাত্রা। এদের সংগঠন মাত্রা ছিল টিস্যু সংগঠন মাত্রা। কাজেই এদের কিন্তু কোনো অঙ্গ বা অঙ্গতন্ত্র গঠন হবে না। যদি আমরা ছবিতে দেখিয়েছি এখানে ডিম্বাশয় এবং শুক্রাশয়, হ্যাঁ, এগুলো কিন্তু জননাঙ্গ।
কিন্তু এই জননাঙ্গ এদের অস্থায়ী, সব সময় কিন্তু এই জননাঙ্গ গুলো থাকবে না। হ্যাঁ, যখন এদের প্রজনন ঋতু, যৌন প্রজনন ঋতু শুরু হবে, হ্যাঁ, তখন এই শীতকালে এই জননাঙ্গ গুলো তৈরি হয়। কাজেই এগুলো হলো অস্থায়ী অঙ্গ, এটা কিন্তু হাইড্রার সবসময় থাকবে না। যেহেতু আমরা বলছি যে এরা একটি সুসংগঠন মাত্রার প্রাণী, কাজেই এদের কিন্তু স্থায়ী কোনো অঙ্গ বা অঙ্গতন্ত্র থাকবে না। তো আমরা এবার যাব হাইড্রার বাহ্যিক গঠন। আমরা হাইড্রার বাহ্যিক গঠন সম্পর্কে কিন্তু আমরা ছবিতে কিছুটা ধারণা পেয়েছি, ওটাই জাস্ট আমরা একটু আপডেট করছি। আকার আকৃতি, তাহলে হাইড্রার দেহ নরম, নলাকার এবং লম্বাটে। আমরা দেখলাম ছবিতে হাইড্রার দেহ, হ্যাঁ, নরম, তারপর হলো নলাকার, লম্বাটে। দেহ অরীয় প্রতিসম। অরীয় প্রতিসমর কথা কি মনে আছে? অরীয় প্রতিসম প্রাণীর কথা মনে আছে? অরীয় হ্যাঁ স্যার। প্রতিসম, তাহলে এটা হলো তার লম্বালম্বী অক্ষ। হ্যাঁ, এই মাঝখান দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে দেহের অর্ধেক অংশ পেয়ে যাব। তারপরে কোষিকা এখানে 8টা ছিল, 4টা একদিকে, বাকি 4টা আরেক দিকে। আবার যদি আমরা উপর থেকে আবার লম্বালম্বী অক্ষ বরাবর কাটি, তাহলে আবার দেহকে দুই ভাগে ভাগ করে যাবে। তাহলে এই লম্বালম্বী অক্ষ বরাবর আমরা যদি হাইড্রাকে ভাগ করি, তাহলে একের অধিকবার দেহকে সমান দুই ভাগে ভাগ করতে পারবো। এটাই হলো অরীয় প্রতিসম। এদের দৈর্ঘ্য 10 থেকে 30 মিলিমিটার এবং প্রস্থ 1 মিলিমিটার। তাহলে এটা হলো তার দৈর্ঘ্য। হ্যাঁ, এটা হলো 10 থেকে 30 মিলিমিটার, মানে 1 থেকে 3 সেন্টিমিটার। আর প্রস্থটা হবে, হ্যাঁ, 1 মিলিমিটার। হাইড্রার মৌখিক তল খোলা, মানে ওদিকে মৌখিক তলে আমরা দেখেছিলাম মৌখিক তলটা খোলা, এখানে কিন্তু আমরা দেখেছিলাম মৌখিক তলটা খোলা। এটাকে বলা হচ্ছে ওরাল প্রান্ত বা মৌখিক প্রান্ত। তাহলে এই প্রান্তটা খোলা থাকবে। হ্যাঁ, এদের দেহের শুধু যেটাই মুখ সেটাই তাদের কিন্তু পায়ু। হ্যাঁ, যে হাইড্রার মুখটাই মুখেরও কাজ করে, আবার এই মুখটাই পায়ুরও কাজ করে। কাজেই এদের দেহের একমাত্র খোলা অংশ হলো এই মুখ। এটা কিন্তু অনেক সময় আমরা অবজেক্টিভে দিয়ে থাকি। পরাং মৌখিক বা অ্যাবোরাল তল বদ্ধ। পরাঙ্মুখ তল মানে হলো যে অংশটা লেগে আছে কোনো বস্তুর সাথে, মানে পাদচাপটি, এই পাদচাপটিটা হলো পরাঙ্মুখ তল বা অ্যাবোরাল প্রান্ত। এই প্রান্তটা সবসময় বদ্ধ থাকে এবং এরা কোনো বস্তুর সাথে এটা লেগে থাকবে। দেহের বাহ্যিক গঠন, আমরা দেহের বাহ্যিক গঠন অলরেডি আমরা জেনেছি। দেহকে 3টে অংশে ভাগ করব: হাইপোস্টোম, দেহকাণ্ড, পদতল, পাদচাপটি। ক হলো হাইপোস্টোম। তাহলে হাইড্রা দেহের মৌখিক তলে বিদ্যমান মোচাকৃতির ছোট সংকোচন প্রসারণক্ষম অংশ। হ্যাঁ, আমরা কিন্তু এটা দেখলাম, এই যে এটা, হ্যাঁ, এই যে হাইপোস্টোম। তাহলে মুখের চারপাশের এই অংশটাই হলো হাইপোস্টোম। হাইপোস্টোমের মধ্যভাগের চূড়ায় বৃত্তাকার মুখছিদ্র অবস্থিত। হাইপোস্টোমের মধ্যভাগের চূড়ায় বৃত্তাকার মুখছিদ্র অবস্থিত। হাইপোস্টোমের গোড়ার চারপাশে 6 থেকে 10টি সরু সংকোচন প্রসারণক্ষম ফাঁপা ও লম্বা সুতার ন্যায় কোষিকা থাকে। আমরা ওখানে দেখেছিলাম যে ওখানে 8টা কোষিকা আমরা দেখেছিলাম। কারণ 6 থেকে 10টার মধ্যে দেখালেই হবে। 6টাও দিতে পারো, 7টাও দিতে পারো, 8টাও দিতে পারো, 10টাও দিতে পারো। কোষিকার বহিঃপ্রাচীরে ক্ষুদ্র টিউমারের ন্যায় নিউমাটোসিস্ট ব্যাটারি থাকে। প্রতিটি ব্যাটারিতে কয়েকটি করে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট থাকে। আমরা একটু দেখব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হলো একটা কোষিকা। কোষিকার মাঝে মাঝেই দেখো একটু উঁচু অংশ দেখা যাচ্ছে বা একটা খোলা অংশ দেখা যাচ্ছে। বুঝতে পারছো ছবিতে? হ্যাঁ, খোলা অংশটা দেখো সাদা হয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা হলো কোষিকার এই ফোলা অংশ। এই ফোলা অংশগুলোকে আমরা বলবো নেমাটোসিস্ট ব্যাটারি। কারণ এই ব্যাটারি গুলোর মধ্যে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট অবস্থিত। তো নিডারিয়া পর্বের প্রাণীদের, হ্যাঁ, প্রায় 23 ধরনের নেমাটোসিস্ট থাকে। কিন্তু হাইড্রা যে প্রাণীটা আমরা পড়তেছি, এদের নেমাটোসিস্ট 4 ধরনের। হাইড্রার নেমাটোসিস্ট হলো 4 ধরনের। কাজ: মুখছিদ্র খাদ্য গলাধঃকরণ করে। কোষিকা ও নেমাটোসিস্টের সাহায্যে শিকার ধরা ও চলনে অংশগ্রহণ করে। তাহলে আমরা হাইপোস্টোমে যে মুখ ছিদ্র দেখলাম, সেটা খাদ্য গলাধঃকরণ, মানে খাদ্যকে গিলবে। আর আমরা দেখলাম কোষিকার ওখানে নেমাটোসিস্ট আছে, কোষিকার ভিতরে নেমাটোসিস্ট ব্যাটারি আছে।
কোষিকা ও নিমন্ত্রণশিষ্টের সাহায্যে এরা খাদ্য শিকার করবে এবং চলনে অংশ নেবে। তাহলে হাইপোস্টাম অংশ গেল, এবার আসবো দেহকাণ্ড। আমরা দেহকাণ্ডের অবস্থানটা দেখিয়েছি। হাইপোস্টামের নিচ থেকে দেহের পশ্চাৎ প্রান্তে অবস্থিত পাদচাকতির উপর পর্যন্ত অংশকে দেহকাণ্ড বলে। দেহকাণ্ডের মধ্যভাগ স্ফীত, আমরা দেখেছি স্ফীত। হ্যাঁ, দেহকাণ্ডের মধ্যভাগটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্ফীত। আর আমরা বলেছিলাম হাইপোস্টামের নিচ থেকে শুরু করে পাদচাকতির উপর পর্যন্ত, এটা হলো পাদচাকতি, পাদচাকতির উপর পর্যন্ত অংশ হলো দেহকাণ্ড। আর দেহকাণ্ডের মাঝখানটা হলো স্ফীত, মানে মোটা বা প্রশস্ত। আচ্ছা, শীতকাল হলো হাইড্রার প্রতিকূল পরিবেশ। কেন প্রতিকূল পরিবেশ? কারণ শীতকালে পারিপার্শ্বিক পরিবেশে হাইড্রার খাদ্যের অভাব হয়। তো এরকম প্রতিকূল পরিবেশ হলো শীতকাল। ও শীতকালে এদের কি হয় যে এদের দেহত্বক, মানে বাইরের যে দেহত্বক সেটাকে বলা হয় বহিত্বক বা এপিডার্মিস। তাহলে এপিডার্মিসের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ এদের জননাঙ্গ তৈরি করে। দেহকাণ্ডের নিচের দিকে তৈরি করবে হলো ডিম্বাশয়, আর দেহকাণ্ডের উপরের দিকে তৈরি করবে শুক্রাশয়। তাহলে গ্রীষ্মকালের পরিবেশে পর্যাপ্ত খাদ্যের উপস্থিতিতে অর্থাৎ অনুকূল পরিবেশে দেহকাণ্ডের গোড়ার দিকে মুকুল সৃষ্টির মাধ্যমে অজন জনন সম্পন্ন করে। আমরা কিন্তু এখানে মুকুলের ছবিও দেখিয়েছি। তাহলে ডান দিকে আমরা দেখাচ্ছি এটা হলো মুকুল। এটা তাহলে গ্রীষ্মকালে তৈরি হবে। গ্রীষ্মকাল হলো হাইড্রার অনুকূল পরিবেশ, কারণ এই সময় হাইড্রা পরিবেশে পর্যাপ্ত পানি পায়, আর পানি পেলেই তার খাদ্যের অভাব হয় না, খাদ্যও প্রচুর প্রচুর থাকে। তাহলে গ্রীষ্মকাল এদের হলো অনুকূল পরিবেশ। অনুকূল পরিবেশে হাইড্রা মুকুল তৈরি করার মাধ্যমে বা কুড়ি তৈরি করার মাধ্যমে অযৌন প্রজনন ঘটায়। এবং এই কুড়ি বা মুকুল তৈরির প্রক্রিয়ার নাম হলো মুকুলোদ্গম, ইংলিশ হলো বাডিং। তাহলে গ্রীষ্মকালে তারা অযৌন জনন সম্পন্ন করে, যেহেতু অনুকূল পরিবেশ বা পরিবেশে খাদ্যের প্রাচুর্যতা থাকে তখন। আর শীতকালে করে এরা যৌন জনন। প্রজনন ঋতুতে হেমন্ত ও শীতকাল, মানে এটা যৌন জনন। প্রতিকূল পরিবেশে হাইড্রার দেহকাণ্ডের উপরের অর্ধাংশে এক বা একাধিক গোলাকার ডিম্বাশয় নামক যৌনাঙ্গ সৃষ্টি হয়। এখানে কিন্তু শুক্রাশয় তৈরি, আমরা কিন্তু দেখা যাচ্ছে শুক্রাশয়ের কথা এখানে হয়তো আমরা মিস্টেক করছি, এখানে লিখি নাই স্লাইডে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে শীতকাল যখন আসে তখন হাইড্রার দেহকাণ্ডের নিচের যে অর্ধাংশ আছে এখানে গোলাকার ডিম্বাশয় তৈরি হবে। আর দেহকাণ্ডের উপরের অর্ধাংশে তৈরি হয় হলো শুক্রাশয়। ঠিক আছে? তাহলে শীতকালে হলো প্রতিকূল পরিবেশ, এ সময় খাদ্যের অভাব হয়। আর এই খাদ্যের অভাব হলেই হাইড্রার দেহত্বকের ইন্টারস্টিশিয়াল কোষ, দেহের যে বহিত্বক আছে বহিত্বকের ইন্টারস্টিশিয়াল কোষ এরকম দেহকাণ্ডের উপরের দিকে শুক্রাশয় আর নিচের দিকে ডিম্বাশয় গঠন করে। তো ডিম্বাশয়ের আকৃতি গোলাকার, আর শুক্রাশয়ের আকৃতি হলো কোণ আকৃতি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কোণ আকৃতি বা একটা কোণাকার, কোণ আকৃতি। আর শুক্রাশয়ের সংখ্যা হবে একাধিক, কিন্তু ডিম্বাশয়ের সংখ্যা হবে প্রায় ক্ষেত্রে একটা একটা, কখনো কখনো দুইটা হতে পারে, কিন্তু শুক্রাশয় সবসময় একাধিক হয়। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আমরা করে থাকি যে হাইড্রা উভলিঙ্গ হওয়া সত্ত্বেও হ্যাঁ হাইড্রা উভলিঙ্গ হওয়া সত্ত্বেও আহ স্বনিষেক ঘটায় না কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি এর দেহ হলো একটা, একই দেহে উপরের দিকে আছে শুক্রাশয় আর নিচের দিকে আছে ডিম্বাশয়। তাহলে এদের তো স্বনিষেক হওয়ার কথা। শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হবে আর ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হবে। কিন্তু স্বনিষেক না হওয়ার কারণ কি? যে হাইড্রা উভলিঙ্গ, এদের এই কথাটা ঠিক, কারণ এদের দেহকাণ্ডের উপরের দিকে আছে শুক্রাশয় আর দেহকাণ্ডের নিচের দিকে আছে ডিম্বাশয়। শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হয়, ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয়, এটাও ঠিক। কিন্তু উভলিঙ্গ হাইড্রার ক্ষেত্রে একই সময় উভলিঙ্গ হাইড্রার ক্ষেত্রে একই সময় শুক্রাশয় থেকে কখনোই যদি শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হয়, ঠিক একই সময়ে ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয় না। এই কারণে উভলিঙ্গ হাইড্রার ক্ষেত্রে স্বনিষেক ঘটে না। কথাটা কি বুঝতে পেরেছো? মানে একই সময়ে শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হবে না, আবার ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হবে না, যে কোনো একটা হবে। যদি ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয় তাহলে ওই হাইড্রার শুক্রাশয় তখন শুক্রাণু উৎপন্ন করবে না।
আবার যদি শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হয় তাহলে ওই হাইড্রা ডিম্বাশয় থেকে ডিম্বাণু তখন উৎপন্ন হবে না। এই কারণে হাইড্রা উভলিঙ্গ হওয়া সত্ত্বেও এদের স্বনিষেক ঘটে না। তাহলে হাইড্রার নিষেক কি? হাইড্রার নিষেক হলো পরনিষেক। পরনিষেক জিনিসটা কি? যে একটা হাইড্রার শুক্রাণু এবং আরেকটা হাইড্রার ডিম্বাণু এদের মধ্যে মিলন ঘটে। এই মিলনকে বলবো পরনিষেক। আর স্বনিষেক হলো কি? একই হাইড্রার যদি শুক্রাণু হইতো বা একই হাইড্রার ডিম্বাণুর মধ্যে যদি মিলন হইতো তখন তাকে আমরা বলবো স্বনিষেক। তাহলে হাইড্রার উভলিঙ্গ হওয়া সত্ত্বেও হাইড্রার স্বনিষেক ঘটে না। কথাটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এবার কাজ আসি দেহকাণ্ডে। চলনের সময় দেহকে সংকুচিত প্রসারিত করে, জননাঙ্গ ও মুকুল ধারণ করে। পদতল। হাইড্রা দেহের পরাঙ্মুখ চাকতির প্রান্তে থালার মতো অংশকে পদতল বলে। তাহলে এটা বুদবুদ সৃষ্টি করে প্রাণীকে পানিতে ভাসিয়ে রাখতে সাহায্য করে। আর পদতলে গ্রন্থিকোষ আছে। গ্রন্থিকোষ নিঃসৃত পিচ্ছিল রস অ্যামিবয়েড চলনে সাহায্য করে। পদতলের সাহায্যে কোনো তলের সাথে লেগে থাকে। অ্যামিবয়েড চলন মানে অ্যামিবার মতো যে ঘনপথ তৈরি করে, সেই অ্যামিবার মতো ঘনপথ তৈরি করে হাইড্রা চলতে পারে। এবং অ্যামিবয়েড চলনে অবশ্যই চলন তলকে পিচ্ছিল করে ফেলে। আমরা অনেক সময় নদীতে যখন এরকম অনেক কাদাময় হয়ে যায়, মানে অনেক পুকুর বা অনেক নদীর পাশে আমরা এরকম অনেক কাদা হয়ে যায়, ইভেন আমরা যদি গোসল করার সময় আমাদের যে বাথরুম বা টয়লেট সেটা যদি অপরিষ্কার থাকে তাহলে দেখবো যে মেঝেটা আঠালো হয়ে গেছে, পিচ্ছিল হয়ে গেছে। তখন আমরা নিজেরাই দেখা যাবে একটু দাঁড়িয়ে আছি, একটু মনে হয় যে স্লিপ করছে পাটা। তো ঠিক হাইড্রা এইভাবে স্লিপের মাধ্যমে পিচ্ছিল, যেহেতু চলনতলটা পিচ্ছিল এই জন্য ফলাফল তৈরি করে সে এরকম পিচ্ছিল তলে চলন সম্পন্ন করবে। তাহলে এই ছিল হাইড্রার বাহ্যিক গঠন। তো হাইড্রার অন্তর্গঠন আজকে আমরা শুরু করছি না। আমরা হাইড্রার অন্তর্গঠন এটা শেষ করে আমরা হাইড্রার যে আগে হাইড্রার অন্তর্গঠন পড়ার আগে আমাদের হলো হাইড্রার যে বহিঃত্বকীয় যে কোষগুলো আছে সেটা আমাদের শেষ করতে হবে। তো অন্তর্গঠনটা আজকে আমি পড়াচ্ছি না। তাহলে আমরা আজকে পড়লাম হাইড্রার বাহ্যিক গঠন পড়েছি, হাইড্রার ক্লাসিফিকেশন পড়েছি। ও হাইড্রার আরেকটা বৈশিষ্ট্য বলতে ভুলে গেছি, হাইড্রা হলো মাংসাশী প্রাণী। হাইড্রা হলো মাংসাশী প্রাণী। মাংসাশী প্রাণী মানে কি? এরা আহ, এরা বিভিন্ন ধরনের ছোট পোকামাকড়, মাছের লার্ভা বা কিছু হলো চিংড়ি জাতীয় কিছু প্রাণী এরা ভক্ষণ করে। এই জন্য এদেরকে বলা হয় মাংসাশী প্রাণী। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। আর তোমরা যারা ওই যে আমরা যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি, মানে বেশি অ্যাক্টিভ হলো মারিয়া আর হলো ফাইন, কিন্তু বাকি যারা আছো তারা কিন্তু হোমওয়ার্ক গুলো দিচ্ছ না। যারা দিচ্ছ তারা তাদের নিজেদেরই কিন্তু ডেভেলপ হচ্ছে। তোমরা যারা দিচ্ছ না তারা দেওয়ার চেষ্টা করো, কারণ হোমওয়ার্ক দিলে তোমাদের যে ভুলভাল গুলো সেগুলো আমি ধরিয়ে দিতে পারছি। কাজে আচ্ছা স্যার। সবাই হোমওয়ার্ক গুলো দেওয়ার চেষ্টা করো। ওকে স্যার, হ্যাঁ বলো। প্রথম অধ্যায়ের কি কোনো প্রশ্ন দেবেন বাড়ির কাজ নাকি হ্যাঁ, কালকে? আজকে আর দিছি না, নেক্সট ক্লাসে দিব ইনশাআল্লাহ। ওকে স্যার। আচ্ছা, তো খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।